তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি অনিমেষকর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। স্কুলে নিয়োগ বদলিতে ঘুষ লাগে 15 লাখ টাকা পর্যন্ত বলছে টিআইবি, মন্ত্রণালয়ের প্রত্যাখ্যান। বর্তমান কমিশনের উপর আস্থা আছে ভোটারের, দাবি সিইসির, নতুন ইসি গঠনে চান ঐকমত্য। বিএনপির জনসমর্থনে সরকারের হৃদকম্পন দেখছেন ফখরুল, আবারও আওয়ামী লীগের জয় নিশ্চিত বললেন কাদের। এবং বিমানবন্দরের ল্যাবের করোনা পরীক্ষার ফল গ্রহণ করবে আরব আমিরাত, আজ থেকেই যেতে পারবেন প্রবাসীরা। শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। স্কুলে বদলি, শিক্ষক নিয়োগ, এমপিও ভুক্তি সহ বিভিন্ন কারণে ঘুষ দিতে হয় 15 লাখ টাকা পর্যন্ত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রতিবেদনে এইসব অভিযোগ করা হয়েছে। তবে এমন ঢালাও অভিযোগ প্রত্যাখ্যান করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। মাধ্যমিক শিক্ষা খাতের নানা অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি। সংস্থাটির দাবি, 18টি উপজেলার 54টি স্কুলের তথ্য এবং নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে প্রতিবেদনটি করা হয়েছে। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, মাধ্যমিক পর্যায়ে অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগে 3.5 লাখ থেকে 15 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। সহকারী শিক্ষক পদে নিয়োগে 50,000 থেকে 2 লাখ টাকা, সহকারী গ্রন্থাগারিক নিয়োগে 2 থেকে 3 লাখ টাকা, শিক্ষক এমপিও ভুক্তিতে 5,000 থেকে 1 লাখ, অনুমোদনে 1 লাখ থেকে 5 লাখ এবং শিক্ষক বদলিতে 1 লাখ থেকে 2 লাখ টাকা ঘুষ দিতে হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাঠ পর্যায়ে যে প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়ন হয় সেটার সমন্বিত জনবলের কাঠামোর অনুপস্থিতি রয়েছে আমরা দেখতে পেয়েছি। জনবল সক্ষমতার ঘাটতির ফলে সুষ্ঠু তত্ত্বাবধান ও পরিবীক্ষণ অনুষ্ঠিত হয় না। ঘুষের টাকা স্থানীয় রাজনৈতিক নেতা, পরিচালনা পর্ষদ, অধিদপ্তর, বোর্ড এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নানা ধাপে দিতে হয় বলে অভিযোগ করা হয়েছে। পরিদর্শন হয় না, যে কারণে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির চিত্র আমরা দেখতে পেয়েছি। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে আমরা পর্যাপ্ত উদ্যোগ দেখতে পাই না, যার ফলে অনিয়ম দুর্নীতির বিস্তার ঘটেছে। তবে শিক্ষা মন্ত্রণালয় বলছে, টিআইবির এই প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়া হয়নি, তাই এর কোনো গ্রহণযোগ্যতাও নেই। যে প্রতিবেদনটির কথা বললেন, সেই প্রতিবেদনটিতে আমি যতদূর পড়েছি ঢালাও মন্তব্য করা হয়েছে, মানে অর্থাৎ কোনো সুনির্দিষ্ট মন্তব্য সেখানে নেই বা সুনির্দিষ্ট তথ্য নেই। দুর্নীতির বিরুদ্ধে এখন কঠোর অবস্থান দাবি করে মন্ত্রণালয় বলছে, অভিযোগের প্রমাণ দিতে পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুক্রবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এবার প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন গড়ে 45 জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের 5 ইউনিটে 7,148টি আসনের বিপরীতে মোট 3,24,340 জন শিক্ষার্থী আবেদন করেছেন। করোনার কারণে এবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 7টি বিভাগীয় শহরের 7 বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষার কেন্দ্র থাকবে। সূচি অনুযায়ী 1 অক্টোবর ক ইউনিট, 2 অক্টোবর খ ইউনিট, 22 অক্টোবর গ ইউনিট এবং 23 অক্টোবর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন হওয়া উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বুধবার নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে তিনি আরো বলেছেন, বর্তমান কমিশনের উপর যদি আস্থা না থাকতো তাহলে ভোট কেন্দ্রে ভিড় হতো না। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে 2 নভেম্বর সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচন এবং 11 নভেম্বর হবে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও 0 আসনের ভোটের তফসিল ঠিক করতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। তবে বৈঠক শেষে পরবর্তী নির্বাচন কমিশন সম্পর্কে প্রশ্ন ছিল সিইসির কাছে। জবাবে তিনি বলেন, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নতুন কমিশন গঠন হওয়া উচিত। রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত, অবশ্যই সেটা হওয়া উচিত। আমি সেটা সমর্থন করি যে তারা যেন সমর্থনযোগ্য একটা নির্বাচন কমিশন হয়, সেভাবে তাদের
সেরকম একটা কমিশন হওয়া উচিত। আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাশিয়ার ভোট অনেক উঁচু মানের। জানান, তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উন্নত ভোট করা সম্ভব। এ সময় তিনি মন্তব্য করেন, বর্তমান ইসির ওপর আস্থা নেই, এটি একটি রাজনৈতিক বক্তব্য। রাজনৈতিক দলের লোকেরা এটা বলেন, নির্বাচনে তারা অনেক সময় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন না, অথচ বলেন যে নির্বাচনে জনগণের আস্থা নেই। জনগণের আস্থা যদি না থাকে তাহলে আমাদের দেশে নির্বাচনগুলো এখন যেগুলো হচ্ছে উপচে পড়া ভিড় থাকে, বড় লম্বা লাইন থাকে। এদিকে সপ্তম ধাপের 10 পৌরসভা ও সিরাজগঞ্জ 6 আসনে উপনির্বাচন হবে 2 নভেম্বর এবং দ্বিতীয় ধাপের 848টি ইউপির নির্বাচন হবে 11 নভেম্বর। প্রত্যেকটি পৌরসভা এবং যে সিরাজগঞ্জ 6 যে উপনির্বাচনটি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের, এগুলো আমাদের ইভিএমের মাধ্যমে হবে এবং ইউনিয়ন পরিষদেরও 20টি ইউনিয়ন পরিষদে আমরা ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করব। এছাড়া জেলা পরিষদ নির্বাচন জানুয়ারিতে হতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির জনসমর্থনে সরকারের হৃদকম্পন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। অন্যদিকে বিএনপিকে জনবিচ্ছিন্ন দল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, শেখ হাসিনা ও সরকারের প্রতি দেশবাসীর অগাধ আস্থার জোরে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হবে। সকালে রাজধানীতে 2 অনুষ্ঠানে সব কথা বলেন তারা। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগ রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। বলেন, সরকার একেবারেই জনসমর্থনহীন। এ সময় আন্দোলনের প্রস্তুতির কথা উঠে আসে তার বক্তব্যে। বিএনপি জেগে উঠছে। এই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে যে নতুন করে বিএনপিকে সাজানো হচ্ছে, কমিটি গঠন করা হচ্ছে, এতে করে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে, নতুন প্রাণের সৃষ্টি হয়েছে বন্ধুগণ। সেই জন্যই আজকে তাদের আবার হৃদকম্প উপস্থিত হয়েছে, কারণ তারা ভয় পেয়েছে, কাঁপছে, এই জন্য তারা বিএনপির উপরে চড়াও হয়ে আক্রমণ করেছে। এদিকে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘর মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় বিএনপির আন্দোলনের ডাক নিয়েও সমালোচনা করেন এই নেতা। আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ আন্দোলন কি এবং কত প্রকার সেটা আওয়ামী লীগের চেয়ে বেশি বিএনপি জানে। শেখ হাসিনার সততার জন্য, উন্নয়নের জন্য, অর্জনের জন্য, দেশের মানুষের অপরিসীম আস্থার কারণে ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও আমরা বিজয়ী হব। ওবায়দুল কাদের বলেন, দেশের চলমান উন্নয়নের ধারা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যাবে আওয়ামী লীগ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 6.5 মাস পর সবচেয়ে কম 17 জনের মৃত্যু হয়েছে। এর আগে 21 মার্চ 16 জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর 26 মে 17 জনের মৃত্যু হয়েছিল, তবে তার নিচে আর নামেনি। বুধবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় করোনায় মৃত 17 জনের মধ্যে পুরুষ 10 এবং নারী 7 জন। এরই মোট প্রাণহানি হয়েছে 27,487 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 821টি ল্যাবে 24 ঘন্টায় 28,599 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,178 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.12%। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,55,051 জনে। সুস্থ হয়েছেন আরও 1,086 জন। এরই মোট সুস্থ 15,14,962 জন। অবশেষে খুলল জট। সন্ধ্যা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে করোনা পরীক্ষা শুরু হয়েছে। আমিরাত কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে দেশের 6টি ল্যাব। করোনা পরীক্ষার ফি ধরা হয়েছে 1,600 টাকা। বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব বসানোর সিদ্ধান্ত হয় 1 মাস আগে। এরপর ল্যাব চালুর বিষয়ে ঘোষণা আসে কয়েক দফা, কিন্তু স্থান নির্বাচন সহ দেখা দেয় নানা জটিলতা। পরে বিমানবন্দরের ভেতর 3 দিনে ল্যাব বসানো হয়, তবে আমিরাতের অনুমোদন পাওয়া যায়নি বলে শুরু হয়নি পরীক্ষা। আমি অন্যান্য সব এয়ারলাইন্সকে বলে দিয়েছি, তারা যদি কোনো তাদের প্যাসেঞ্জার
পিসিআর টেস্ট করা থাকে তাহলে আজকে থেকে তারা নিতে পারবে, কারণ আমরা অনেক দিন অপেক্ষা করেছি এই শুভ লক্ষ্য ইয়ার খন্ডের জন্য। তা আমরা আজকে অত্যন্ত খুশি, মানে আমি আপনাদেরকে সামনে এসেছি এটাই বলার জন্য যে আমাদের যাত্রীরা আজকে বাংলাদেশ থেকে ইউএইতে যাওয়ার অনুমোদন পেয়েছে। কর্তৃপক্ষ বলছে যাত্রীদের কমপক্ষে 8 ঘন্টা আগে বিমানবন্দরে আসতে হবে। আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে নমুনা দিতে হবে 6 ঘন্টা আগে। র্যাপিড পিসিআর নয়, করোনা পরীক্ষা হবে আরটিপিসিআর পদ্ধতিতে। স্যাম্পল কালেকশন থেকে রেজাল্টটা দেওয়ার জন্য 3 ঘন্টা করে সময় পাচ্ছেন। এটা এর ভিতরে যে কোনো যাত্রীকে আসতে হবে, বাট যে কোনো যাত্রী যদি 3 ঘন্টার পরে আসে তখন কিন্তু সে পাবে না, সে কিন্তু ফ্লাইট মিস করবে। এটা হলো যাত্রীর উপর নির্ভর করবে। এদিকে যাত্রীদের করোনা পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত 6টি প্রতিষ্ঠান। আরটিপিসিআর মেশিন বসছে 12টি। নমুনা সংগ্রহ করা হবে 10টি বুথে। প্রতি ঘন্টায় 1000 যাত্রীর করোনার নমুনা পরীক্ষার সক্ষমতা আছে এখানে। আমরা জাস্ট গ্রিন সিগন্যালের অপেক্ষা ছিলাম, তো আজকে ক্লারিফিকেশন হয়ে গেল। আমাদের আজকে থেকে শিডিউল দিলে আমরা আজকে থেকে টেস্ট রান করার জন্য 100% প্রস্তুত। ট্রাফিকের কারণে কোনো প্যাসেঞ্জার হয়তো আসতে পারলো না, তখন আমাদের কাছে র্যাপিড পিসিআর মেশিন আছে, সেটা 15 মিনিটের মধ্যে আমরা রিপোর্ট দিতে সক্ষম। সংযুক্ত আরব আমিরাতে যেতে 48 ও 6 ঘন্টা আগের করোনা নেগেটিভ রিপোর্ট লাগে। সে দেশে ফেরার অপেক্ষায় প্রায় 2 লাখ প্রবাসী। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিনকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। চুল কেটে দেওয়ার প্রতিবাদে 16 শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছে। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনের স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নানাভাবে লাঞ্ছিত করেন ফারহানা ইয়াসমিন। অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি জানান শিক্ষার্থীরা। ফার্স্ট পেজ থেকে আমাদের 3 বছর থেকে আমাকে না আমার বিভিন্ন বন্ধুকে কাউকে না কাউকে তিনি বিভিন্নভাবে মানসিকভাবে টর্চার করে আসছে সবসময়। ওনার বহিষ্কার মানে একদম স্থায়ীভাবে বহিষ্কার, আমরা ওনাকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চাই না। এদিকে চুল কেটে দেওয়ার প্রতিবাদে 16 শিক্ষার্থী ক্যাম্পাসে আমরণ অনশন শুরু করেছে। তাদের মধ্যে 3 শিক্ষার্থী অসুস্থ হলে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। আমাদের যেটা দাবি ছিল সেটা মানা হয় না, এই জন্য আমরা আমরণ অনশনে বসেছি এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে ততক্ষণ আমরা আমাদের এই আমরণ অনশন চালিয়ে যাব। চুল কাটার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা সেই অভিযুক্ত শিক্ষককে ডেকেছি এবং আমরা ভিকটিম ছাত্রদেরকে ডেকেছি, তাদের মতামত নিয়েছি এবং তারপর আমরা একটা বিশেষ সিদ্ধান্তে পৌঁছাই, যার প্রেক্ষিতে কিন্তু অভিযুক্ত শিক্ষক তার দায় স্বীকার করে নিয়ে 3টি পদ থেকে তিনি নিজেই পদত্যাগপত্র জমা দেন। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই বিষয়ে 5 সদস্যের এবং আমরা সবাই এটা নিয়ে কাজ করছি। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গত 26 সেপ্টেম্বর সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার হলে প্রবেশের সময় 16 শিক্ষার্থীর চুল কেটে দেন শিক্ষক ফারহানা। মঙ্গলবার 3 পদ থেকে সরে দাঁড়িয়েছেন অভিযুক্ত শিক্ষক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চিত্রনায়িকা পরিমণিকে মাদক মামলায় দ্বিতীয় এবং তৃতীয় দফা রিমান্ড প্রশ্নে দেয়া ব্যাখ্যাও সন্তোষজনক না হয় ওই 2 বিচারক এবং তদন্ত কর্মকর্তাকে আবারও ব্যাখ্যা দিতে বলেছে হাইকোর্ট, আর তা দিতে হবে 24 অক্টোবরের মধ্যে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি কে এম জাহিদ সরবরের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেছেন, কর্মক্ষেত্রে নতুন বলে তারা প্রশিক্ষণের অভাবে প্রথমবার যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি। পরে হাইকোর্ট তাদের আবারও ব্যাখ্যার সুযোগ দিয়েছে। চিত্রনায়িকা পরিমণিকে 3 দফায় 7 দিনের রিমান্ড দেওয়া হয়। পরে এতবার রিমান্ড দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। যে ব্যাখ্যাটা প্রদান করলেন সেই ব্যাখ্যাটা আদালতের কাছে যেমন আজকে সন্তোষজনক মনে হয়নি। ভুল বা ক্ষমা যেটাই হয়েছে ওনাদের পক্ষে সেটার পক্ষেই স্যার বলেছেন এবং স্যার বলেছেন যে কোর্ট তখন বলেছেন যে আচ্ছা ঠিক আছে, যেটাতেই আপনাদের বক্তব্য সেটা লিখিত আকারে দেন, কারণ লিখিত আকারে দিলে এটা নথিতে থাকবে, দেন কোর্টের জন্য একটা সুবিধা হবে যে কোনো ডিসিশনে পৌঁছাতে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিম্ন আদালতের অন্তর্বর্তী আদেশ ও রায় আদালতের সংশ্লিষ্ট পক্ষ বা তাদের আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণা করতে হবে। হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ গত 2রা সেপ্টেম্বর এ আদেশ দেন। বিচারিক আদালতের জামিন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী আদেশ ও রায় প্রকাশ্য আদালতে
দেওয়ার বিষয়ে এই নির্দেশ দেন তারা। এছাড়া সব বিচারিক আদালতের বিচারককে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিতর্কিত ইসলামী বক্তা কাজী ইব্রাহিমকে 2 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলাটি করে ডিবি। সোমবার রাতে লালমাটিয়া এলাকা থেকে ইব্রাহিমকে আটক করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। সে সময় পুলিশের উপস্থিতির খবরে ফেসবুক লাইভে ডিবি পুলিশকে নিয়ে অশোভন মন্তব্য করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি করোনার টিকা নিয়ে তার নানা বক্তব্য ভাইরাল হয়েছে। পুলিশ জানিয়েছে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব বিতর্কিত বক্তব্য রেখেছেন তা নিয়ে পর্যালোচনা চলছে। ট্রেড লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ব্যবসা করছিল ধামাকাশপিং.com। প্রায় 750 কোটি টাকার লেনদেন করলেও বর্তমানে তাদের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মাত্র 1 লাখ টাকা। প্রতারণা এবং অর্থ আত্মসাতের মামলায় ধামাকার প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ 3 জনকে গ্রেপ্তারের পর এসব কথা জানিয়েছে র্যাব। 23 সেপ্টেম্বর 11 লাখ টাকার প্রতারণার অভিযোগে ধামাকাশপিং.com-এর চেয়ারম্যান ও পরিচালক সহ 11 জনের বিরুদ্ধে টঙ্গীতে মামলা করেন এক ভুক্তভোগী। তার অভিযোগ 45 দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও তা না করে তাকে চেক দেওয়া হয়, যদিও অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না। ওই মামলাতেই বুধবার তেজগাঁও থেকে ধামাকার প্রধান পরিচালন কর্মকর্তা সিরাজুল ইসলাম সহ 3 জনকে গ্রেপ্তার করে র্যাব। প্রতিষ্ঠানটি ট্রেড লাইসেন্স ছাড়াই অবৈধ ব্যবসা করছিল বলে জানান র্যাব কর্মকর্তারা। অর্থ সংকটের কারণে গত এপ্রিল থেকে মূলত কোনো ধরনের পণ্যই ডেলিভারি করা হয় নাই এবং গত জুন থেকে সকল কর্মচারী এবং এমপ্লয়ির বেতন বন্ধ রয়েছে। কোম্পানির যে হেড অফিস সব বিভিন্ন ওয়্যার হাউস সবগুলোই ভাড়া বকেয়া রয়েছে। গত জুলাই হতে বেসিক্যালি এই কোম্পানির সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এ পর্যন্ত 750 কোটি টাকার লেনদেন করেছে ধামাকা, তবে বর্তমানে তাদের অ্যাকাউন্টে রয়েছে মাত্র 1 লাখ টাকা। প্রতিষ্ঠানটির কাছে সাপ্লায়ারদের পাওনা 200 কোটি আর গ্রাহকরা পান অন্তত 150 কোটি টাকা। 50,000 গ্রাহক তাদের কাছে বিভিন্ন পণ্য পান। তো এই যে জনগণ টাকা দিয়েছে বা ইয়ে করেছে, ইনভেরিয়েন্ট যে টেলিকম যেটা আমরা বলছি, এইখানের যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে বিভিন্ন সময় টাকা এসেছে। এই টাকাগুলো ওনার যেহেতু আরও বিভিন্ন ব্যবসা রয়েছে, যারা আমরা গ্রেফতার করেছি তাদের তথ্য অনুযায়ী তার অন্যান্য যে বিজনেস সেখানে টাকাগুলো উনি শিফট করেছে। ধামাকার মালিক জসিমউদ্দিন চিশতি বিদেশে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব। ধামাকার অবৈধ লেনদেনের বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে সিআইডিও। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি ব্যাংকের সঙ্গে একীভূত হতে পদ্মা ব্যাংকের আবেদন সরকার বিবেচনা করে দেখবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। শেয়ার হোল্ডার ও গ্রাহকদের স্বার্থ মাথায় রেখে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। দুপুরে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। 2013 সালে যাত্রা শুরু করে তৃতীয় প্রজন্মের ফার্মার্স ব্যাংক। ঋণ কেলেঙ্কারি সহ নানা অনিয়মের কারণে ডুবতে থাকা ব্যাংকটিকে বাঁচাতে 2018 সালে বেশিরভাগ শেয়ার কিনে নেয় রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এবং আর্থিক প্রতিষ্ঠান আইসিবি। ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য 2019 সালে নাম বদলে ফার্মার্স ব্যাংকের নতুন নাম হয় পদ্মা ব্যাংক। চলতি বছরে শুধু 6 মাসেই 120 কোটি টাকা লোকসান গুনছে ব্যাংকটি। জুন শেষে ব্যাংকটির মূলধন ঘাটতি দাঁড়িয়েছে 2100 কোটি টাকা। ভবিষ্যতে যে কোনো ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে গত জুলাই মাসে মূলধন দেয়া ব্যাংকগুলোর সাথে পদ্মা ব্যাংককে একীভূতকরণের আবেদন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ব্যাংকটির একীভূতকরণের আবেদন বিবেচনা করা হবে। আইনটি আগে হতে হবে। এখানে ব্যাংকটিতে যারা শেয়ারহোল্ডার যারা আছে, ব্যাংকটিতে যারা ঋণ গ্রহীতা বা ঋণ দিয়েছে বা ব্যাংকের সাথে ব্যাংকের ডিপোজিট রেখেছে, এখন তাদের ইন্টারেস্ট আমাদের দেখতে হবে। সম্প্রতি বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্র ভিত্তিক ডেল মর্গান অ্যান্ড কোম্পানির সাথে চুক্তি করে পদ্মা ব্যাংক। এ বিষয়ে মন্ত্রী বলেন, নিয়মের মধ্যে থেকে ব্যবসা পরিচালনা করতে হবে ব্যাংকটিকে। যদি বিদেশিরা যদি কোনো পদ্মা ব্যাংকের স্ট্যান্ডিং দেখে, তাদের ব্যালেন্স শিট দেখে যদি মনে করে যে এটি উপযুক্ত বিনিয়োগের জন্য, তারা বিনিয়োগ করবে।
They got to be compliant. এদিকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে 7টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের 4টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের 1টি করে প্রস্তাব রয়েছে। এসব প্রস্তাবের ব্যয় ধরা হয় 750 কোটি টাকার বেশি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের দুটো বিস্ফোরক চিহ্নিতকরণ স্ক্যানার ইডিএস মেশিনই নষ্ট। 6 মাস আগে দুটি নতুন মেশিন আনা হলেও স্থাপন করা হয়নি। এতে রপ্তানিতে প্রায় অচল অবস্থা তৈরি হয়েছে। দেশের ব্যবসায়ীদের পাশাপাশি অভিযোগ জানাচ্ছেন বিদেশি ক্রেতারাও। বিকেলে কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এমন অচল অবস্থায় ক্ষোভ জানিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে দায়ী করেছেন তিনি। তবে 7 দিনের মধ্যে নতুন মেশিন চালু করা হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা। এ সময় সালমান এফ রহমান বলেছেন, নতুন মেশিন চালু হলে রপ্তানি স্বাভাবিক হবে। বিমানবন্দরের সমস্যা সমাধানে মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠক করার কথাও জানিয়েছেন সালমান এফ রহমান। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ স্বাধীনতার 50 বছরে 12 দিনের গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়েছে। রাজধানী শিল্পকলা একাডেমির 4টি মিলনায়তন ও একটি উন্মুক্ত মঞ্চে হবে এবারের অনুষ্ঠান। জাতীয় নাট্যশালায় সংবাদ সম্মেলনে উৎসবের আহ্বায়ক গোলাম কুদ্দুস জানান, 1 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া উৎসবে বাংলাদেশের 130টি দলের প্রায় 3500 সংস্কৃতিকর্মী অংশ নেবেন। তবে এবছর থাকছে না ভারতীয় কোনো সাংস্কৃতিক দল। এ আয়োজনে থাকবে মঞ্চনাটক, পথনাটক, নৃত্যালেখ্য, বাউল গান, ধামাইল, দলীয় আবৃত্তি, দলীয় সঙ্গীত, দলীয় নৃত্য ও শিশু কিশোর সংগঠনের পরিবেশনা। এবারের উৎসবটি জাতির পিতার নামে উৎসর্গ করা হয়েছে। সকল ধারার সংস্কৃতি কর্মীদের যে আগ্রহ এবং সব দলগুলো আবার নিজেদেরকে পুনর্গঠিত করবার যে উদ্যোগ এই আয়োজনের মধ্যে নিয়েছে, আমরা মনে করি আমাদের সংস্কৃতি অঙ্গন আবার মেরুদণ্ড সোজা করে টান টান হয়ে দাঁড়িয়ে যাবে। কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের 3 বিধানসভা আসনের উপনির্বাচন। এর মধ্যে সবার মনোযোগের কেন্দ্রে কলকাতার ভবানীপুর আসন। এই আসনে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নন্দীগ্রামে পরাজয়ের পর ভবানীপুরে জিততে মরিয়া মমতা। মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখতে জয়ের বিকল্প নেই তার। উপনির্বাচনের ফল ঘোষণা 3রা অক্টোবর। ভারতে উগ্র হিন্দুত্ববাদী দক্ষিণপন্থী রাজনীতির প্রবাদ পুরুষদের বেশিরভাগেরই আবাসস্থল ভবানীপুর। শ্যামাপ্রসাদ মুখার্জির কেন্দ্র ভবানীপুরে তার নামেই রাস্তা, তার বাবা পণ্ডিত আশুতোষ মুখোপাধ্যায়ের নামে কলেজ, সব ভবানীপুরে। এবার সেই ভবানীপুর আসনেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অগ্নিপরীক্ষা। মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখতে গেলে জয়ের বিকল্প নেই তার। অবশ্য 2011 সাল থেকে এই কেন্দ্রেরই বিধায়ক মমতা। তাকে জেতাতে মাঠে নেমেছে গোটা মন্ত্রিসভা। মমতার বিরুদ্ধে লড়ছেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। দক্ষিণ কলকাতার বাণিজ্যিক কেন্দ্র এই বড়বাজার। ধর্মীয় স্থান, শপিং মলে ভরা ভবানীপুরে ভোটারদের বেশিরভাগই মমতাকে আবারও মুখ্যমন্ত্রী পদে দেখতে চান। রাজ্য সরকারের কর্মকাণ্ডে খুশি তারা। দিদির জন্য আশা করি আমাদের বাংলার অনেক মানুষই উপকার পাচ্ছে, তারাও হয়তো নিশ্চয়ই খুশি। তো আমি চাই দিদি প্রত্যেক বাড়ি আসুক। গত বিধানসভা ভোটে ভবানীপুরে জয় পান কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নন্দীগ্রামে মমতার পরাজয়ের পর 21শে মে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শোভনদেব। সাংবিধানিক নিয়ম মেনে 5ই নভেম্বরের মধ্যে বিধায়ক পদে নির্বাচিত হতে হবে মমতা ব্যানার্জিকে। নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের ফলাফল থেকে শিক্ষা নিয়ে তৃণমূল কংগ্রেস ভবানীপুর আসন জিততে মরিয়া। নিশ্চিত জয়ের এই আসন তৃণমূলের, তবুও কোথাও প্রচারে বা নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ফাঁক রাখতে চাইছে না তৃণমূল। জয়দীপ সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলকাতা। বিশ্বকাপে মাহমুদুল্লাহ ট্রাম্প কার্ড মুস্তাফিজ। বোলিংয়ে বৈচিত্র্য থাকলেও ব্যাটারদের বাড়তি দায়িত্ব নেওয়ার তাগিদ অধিনায়কের। ওপেনারদের নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই তার। সঠিক সময়ে জ্বলে উঠবেন সাকিব, বিশ্বাস মাহমুদুল্লাহর। 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। আইপিএলে মরুর বুকে ঝড় তুলছেন মুস্তাফিজ। স্লোয়ার কাটারে প্রতিপক্ষের ব্যাটারদের নাবিশ্বাস তুলছেন। বাংলার আরেক প্রতিনিধি সাকিব পাচ্ছেন না ম্যাচ। তাতে সবার মতো মাহমুদুল্লাহর মন খারাপ। তবে সাকিবের উপর অধিনায়কের রয়েছে অগাধ বিশ্বাস। I think
মুস্তাফিজ উইল বি আওয়ার ট্রাম্প কার্ড। আনলাকিলি হয়তো বা সাকিব ম্যাচ পাচ্ছে না, বাট আমি খুবই আশাবাদী, কারণ উই অল নো অ্যাবাউট হিজ ক্যাপাবিলিটি, হিজ অলরাউন্ডিং ক্যাপাবিলিটি। আর নো ডাউট বাংলাদেশের 1 নম্বর প্লেয়ার এবং ওয়ার্ল্ড ক্রিকেটেও 1 নম্বর অলরাউন্ডার। অধিনায়ককে ভরসা দিচ্ছেন মুস্তাফিজ, শরীফুল, সাইফুদ্দিন, নাসুমরা বোলিং ইউনিটকে দিয়েছেন বৈচিত্র্য। বাড়তি দায়িত্ব নিতে হবে শুধু ব্যাটারদের। আমাদের বোলিং ইউনিটের ভ্যারাইটিটা আমাদের এই মুহূর্তে বেশ ভালো আছে। বোলিং ইউনিটটা খুব ভালো পারফর্ম করছে, তাদের আত্মবিশ্বাসটাও খুব ভালো। আমি যেটা আগেও মেনশন করলাম যে ব্যাটসম্যানদের প্রবলি একটু বাড়তি দায়িত্ব নিতে হবে, স্পেশালি যখন আমরা টাফ অপোনেন্টের এগেনস্টে খেলবো, টপ র্যাঙ্ক টিমের এগেনস্টে খেলবো, তো তখন হয়তো প্রবলি আমাদের 170, 80, 190 রানও চেস করতে হতে পারে। তবে কোথায় যেন শূন্যতা থেকে যাচ্ছে। অন্য দলগুলো যখন একাধিক লেগ স্পিনার রেখেছে, টাইগারের স্কোয়াডে বিপ্লবকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই। টি-20তে স্পেশালি লেগ স্পিনার একটি কার্যকরী অপশান থাকে, বাট এই মুহূর্তে প্রবাবলি আমাদের সেই অপশানটা যেহেতু নেই, কারণ হচ্ছে যে যারা টিমের মধ্যে আছেন তারা নিজেদের পারফরমেন্স এবং যোগ্যতা দিয়েই কিন্তু টিমে জায়গা করে নিয়েছেন। বিশ্বকাপের মঞ্চে পাওয়া যাচ্ছে না তামিমকে, ওপেনিংয়ে লিটন নাইম ঢুকছেন। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজে ওরা ম্যানেজমেন্টের দুশ্চিন্তা বাড়িয়েছে। জাস্ট একটা ম্যাচের ব্যাপার, একটা ম্যাচে যদি আমাদের টপ অর্ডারটা ভালো ব্যাটিং স্টার্ট করে বা আমাদের একটা ভালো শুরু এনে দেয়, তাহলে ওই কনফিডেন্সটা সবার ভিতরে ছড়িয়ে যাবে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজে টিম কম্বিনেশন পেয়ে গেছে ম্যানেজমেন্ট। বিশ্বকাপে তারই ধারাবাহিকতা থাকবে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সুফল পাবে টিম টাইগার্স। কম্বিনেশনটাই আমরা খেলছি, প্রবাবলি ওই রকম কম্বিনেশন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগের রাতে বেনফিকার মুখোমুখি হবে বার্সেলোনা। তরুণ দল নিয়ে পূর্ণ পয়েন্ট চোখ রোনাল্ড কোম্যানের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। একই সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ভিয়ারিয়াল আর ইউভেন্টাসের অতিথি চেলসি। এছাড়া বায়ার্ন মিউনিখ লড়বে ডায়নামো কিয়েভের বিপক্ষে। এবার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন ধাক্কা ভোলার মিশন। বেনফিকার চ্যালেঞ্জে তাই সতর্ক ব্লগ্রানা। বেনফিকা সেরা কিনা জানি না, তবে আমরা তাদের শক্ত প্রতিপক্ষ হিসেবেই নিচ্ছি। আমাদের দলে তরুণদের ছড়াছড়ি, তাদের সময় দিতে হবে। একই সাথে ম্যাচের 3 পয়েন্ট নিয়েও ভাবা জরুরি। এদিকে ইয়াং বয়জের কাছে পরাজয়ের রেশ না কাটতেই ক্যারাবাও কাপ থেকে বিদায়। সবশেষ লিগ ম্যাচেও অ্যাস্টন ভিলার কাছে হেরে এলোমেলো ম্যান ইউনাইটেড। ছন্নছাড়া চেহারা ঠিকঠাক করতে মরিয়া রেড ডেভিলস কোচ সোলশিয়ার। ভিয়ারিয়াল বাধা টপকাতে রোনালদো, পগবা, ফার্নান্দেজের বোঝাপড়া চাইবে দল। ভিয়ারিয়াল খুবই সাজানো গোছানো একটা দল। ট্যাকটিক্যালি ও টেকনিক্যালি ওরা কিন্তু দারুণ করছে। ওদের চাপে ফেলা খুব কঠিন। এটা বাঁচা মরার ম্যাচ না, তবে গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে শেষ ম্যাচের ব্যর্থতা আমরা কাটিয়ে উঠতে চাই। অ্যালিয়েন্স স্টেডিয়ামে ইউভেন্টাসের অতিথি চেলসি। রোনালদোকে ছাড়া মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে অনেকটাই সফল তুরিনের ওল্ড লেডি। লিগে টানা 2 জয়ে হাসি ফিরেছে ইউভেডেরায়। তবে অ্যালেগ্রির কাজটা কঠিন হয়েছে দিবালা ও মোরাতার চোট সমস্যায়। অন্যদিকে ইতালি থেকে জয় নিয়ে ফিরতে মরিয়া চেলসি। টুখেলের দল সবশেষ ইপিএল হেরেছে ম্যান সিটির কাছে, তাতে আত্মবিশ্বাসে ভাটা পড়েনি। শিরোপা ধরে রাখার মিশনে জয়ের বিকল্প ভাবছে না দ্য ব্লুজ। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।